5 ছেলের পর যখন একটা মেয়ে জন্মালো, তখন মিত্র দম্পতির আনন্দ আর ধরে না। অনেক আদর করে পিতা রামসুন্দর মিত্র মেয়ের নাম রাখলেন নিরুপমা। 2-1 প্রতিবেশী যদিও ঠোঁট বেঁকিয়ে বললেন, কেমন নাম গো বাপু? একটা মাত্র মেয়ে, কোথায় নাম রাখবে পার্বতী, লক্ষ্মী, ঠাকুর দেবতার নাম না রেখে শেষে নিরুপমা? রামসুন্দর এসব খোঁচা গায়ে মাখলেন না। তিনি বললেন, নিরুপমা মন্দ কোথায়, কত মিষ্টি একটা নাম। কালক্রমে নিরুপমার বিয়ের বয়স হলো। এদিক ওদিক সম্বন্ধের খোঁজ শুরু হলো। রামসুন্দর মিত্র অনেক খোঁজ করলেন, কিন্তু কিছুতেই মনের মতো পাত্র পাচ্ছিলেন না। অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলের কথা তার কানে এলো। রায়বাহাদুরের পৈতৃক বিষয়াশয় যদিও কমতির দিকে, কিন্তু বনেদি ঘর বলে কথা। সম্বন্ধ পাকা হওয়ার সময় পণের কথা উঠল। পাত্রের বাবা বললেন, দেখুন মিত্রমশাই, সবই তো জানেন, ছেলে আমার সরকারি চাকরি করে। এই বাজারে সে কি 4টিখানি কথা নাকি? তা তো ঠিকই। তবে আমাদের বিশেষ কোনো লোভ নেই। নগদ 1000-10 পণ হলেই আমরা খুশি। আর কন্যা বিদায়ের আপনারা যা দান সামগ্রী দেবেন। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করেই রাজি হয়ে গেলেন। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না। তিনি বললেন, বেশ, তাই হবে। তাহলে আর শুভ কাজে দেরি কেন? রামসুন্দর দুম করে রাজি হলেও টাকার জোগাড় হলো না কিছুতেই। জিনিসপত্র বন্ধক রেখে বিক্রি করে অনেক চেষ্টাতেও 3-4 হাজার টাকাই জোগাড় হলো। এদিকে বিয়ের দিনও এগিয়ে আসছে। অবশেষে বিয়ের দিন এসে গেল। চড়া সুদে একজন বাকি টাকাটা ধার দিতে রাজি হয়েছিল, কিন্তু সময়কালে তারও দেখা পাওয়া গেল না। বিবাহ আসরে একটা তুমুল গোলযোগ বেঁধে গেল। রায়বাহাদুর রেগে কটমট করে বললেন, হ্যাঁ, টাকা নেই? না হে মশাই, না, আপনার কথার কোনো দাম নেই। এরকম বাড়ির মেয়েকে কিভাবে ঘরে নিয়ে যাই? রামসুন্দর রায়বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন, আমি আপনার পায়ে ধরছি, শুভ কাজটা হয়ে যাক, আমি আপনার সব টাকা শোধ করে দেব। না 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 না, টাকা না পেলে বর বিয়ের পিঁড়িতে বসবে না, কিছুতেই বসবে না। রায়বাহাদুরের এই কথায় অন্তঃপুরে কান্নার রোল পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে যদিও চুপচাপ বসে রইল ঘরের এক কোণে। বিয়ের গয়না পরে, চেলি পরে, কপালে চন্দন লেপে। ভাবি শ্বশুরকুলের প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মেছে তা বলা যায় না। ইতিমধ্যে একটা সমাধান পাওয়া গেল। বর সহসা তার বাপের অবাধ্য হয়ে উঠল। সে বাপকে বলল, কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না, বিয়ে করতে এসছি, বিয়ে করেই ফিরবো। ছেলের কথা শুনে রায়বাহাদুর থমকে গেলেন। হ্যাঁ, দেখছেন দেখছেন আজকালকার ছেলেদের ব্যবহার। 2-1 বৃদ্ধ আফসোস করে বললেন, আর কি করবেন, শাস্ত্র শিক্ষা, নীতি শিক্ষা একেবারে নেই। বর্তমান শিক্ষার বিষ ফল নিজের সন্তানের মধ্যে দেখতে পেয়ে রায়বাহাদুর খানিক নিরাশ হয়ে বসে রইলেন। এক প্রকার বিষণ্ণ আনন্দহীন ভাবে বিয়ে শেষ হল। শ্বশুরবাড়ি যাওয়ার সময় নিরুপমাকে বুকে টেনে বাপ আর চোখের জল আটকাতে পারলেন না। নিরু জিজ্ঞেস করল,
তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা? কেন কেন আসতে দেবে না মা? আমি তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আসবো। বিয়ের পর রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে যেতেন, যদিও বেয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি ছিল না। চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখত। অন্তঃপুরের বাইরে একটা ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন মেয়ের সঙ্গে কথা বলতে পারতেন, কোনোদিন তাও পারতেন না। কুটুম্ব বাড়িতে এমন অপমান বেশি দিন সহ্য করা যায় না। রামসুন্দর ঠিক করলেন যেমন করে হোক টাকাটা শোধ করে দিতে হবে, কিন্তু যে ঋণভার কাঁধে চেপেছে তা সামলানোই দুঃসাধ্য। খরচপাতির টানাটানি পড়ে গেছে। পাওনাদারদের দৃষ্টি এড়ানোর জন্য সব সময় নানান হীন কৌশল করতে হচ্ছে রামসুন্দরকে। এদিকে শ্বশুরবাড়ির লোকজনও উঠতে বসতে খোঁটা দিতে শুরু করলো নীরুকে। বাপের বাড়ির নিন্দা শুনে দরজা আটকে কাঁদা ছাড়া নীরুর আর কোনো উপায় ছিল না। বিশেষ করে শাশুড়ির আক্রোশ যেন কিছুতেই মেটে না। নীরুকে দেখে যখন কেউ বলতো, আহা কি শ্রী, বউয়ের মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায়, শাশুড়ি ঝংকার দিয়ে বলতেন, ছিরি তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনি ছিরি। এমনকি নীরুর খাওয়া পড়ার দিকেও শাশুড়ির কোনো খেয়াল ছিল না। যদি কোনো প্রতিবেশিনী মৃদু প্রতিবাদ করে বলতেন, দিদি, বৌমা তো শুকিয়ে যাচ্ছে, কিছু কি খেতে পায় না? পায় না মানে? ওর বাপ যা দিয়েছে সে তুলনায় ও যা পায় তাই অনেক। অর্থাৎ বাপ যদি পুরো দাম দিত তো মেয়েও ঠিকঠাক যত্ন পেত। শ্বশুরবাড়িতে সকলেই এমন ভাব দেখাতো যেন নতুন বউয়ের এখানে কোনো অধিকার নেই, ফাঁকি দিয়ে ঢুকে পড়েছে। সারা বাড়িতে কেবল নীরুর স্বামী যা একটু ওর কথা শুনত, কষ্ট বোঝার চেষ্টা করত। চাকরিতে ফেরত যাওয়ার আগে নীরুর বর ওকে নিভৃতে ডেকে নিয়ে বলল, মন খারাপ করো না নীরু, কমাস পরেই তোমাকে আমি আমার কাছে নিয়ে যাব। একটু একটু ঠিকঠাক ব্যবস্থা করতে দাও। তুমি তো মাকে একটু বুঝিয়ে বলতে পারো, বাবা টাকা পেলে ঠিক দিয়ে দেবে। ও ও টাকা আমার চাই নে নীরু, তুমি তোমার বাবাকে বারণ করে দাও। আমার কি দোষ বলো তো? আমি কি দোষ করেছি? মা আমাকে উঠতে বসতে কথা শোনান, তুমিও তো কিছু বলো না। মাকে আমি বোঝাই, মানতে চায় না। বোঝই তো, সেকেলে মানুষ। আমি যদি এখন মা বাবাকে কিছু বলতে যাই তোমার হয়ে, লোকে বলবে বউয়ের কুবুদ্ধিতে আমি এমন করছি। তুমি তুমি একটু মানিয়ে গুছিয়ে নাও, কয়েকটা মাস দেখতে দেখতে কেটে যাবে। কাটলেই ভালো। মেয়ের সমস্ত অনাদর অপমানের কথা রামসুন্দরের কানেও গিয়েছিল। তিনি টাকা মেটানোর জন্য অবশেষে বসত বাড়ি বিক্রির চেষ্টা করতে লাগলেন। 5 ছেলেকে যে গৃহহীন করতে চলেছেন সে কথা যদিও তাদের জানালেনই না। তিনি ভেবেছিলেন বাড়ি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নেবেন, এমন কৌশলে চলবেন যে তার মৃত্যুর আগে এই কথা ছেলেরা জানতেই পারবে না। কিন্তু ছেলেরা জানতে পারল। তখন 5 ছেলে এসে বাবার হাত পা ধরল। বড় ছেলে হরমোহন বলল, এ তুমি কি করেছো বাবা? এছাড়া আর উপায় কি? আমার মেয়েটা কি সারা জীবন যন্ত্রণা ভোগ করবে? তাই বলে বাড়ি বিক্রি করে দেবে? আরে আমাদেরও তো সংসার আছে, তোমার নাতিপুতির কি হবে ভেবেছো? না বাবা, বাড়ি তুমি বিক্রি করতে পারবে না।